স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ছিল নানা শঙ্কা, গুঞ্জন উঠেছিল -2 ফর্মুলার। তবে সব শঙ্কা দূরে ঠেলে প্রায় 4 মাসের চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাখো নেতাকর্মীর অভ্যর্থনায় সিক্ত হয়ে মঙ্গলবার দুপুর 1:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম জিয়া। সঙ্গে আসেন 17 বছর নির্বাসনে থাকা পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এসেছেন আরেক পুত্রবধূ শর্মিলা রহমানও। বেগম জিয়ার ফিরে আসার মধ্য দিয়ে গণতন্ত্র আরও মসৃণ হবে মনে করছেন বিএনপি নেতারা। ঘড়ির কাঁটায় 10:40। সব আশঙ্কাকে দূরে ঠেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বাইরে তখন লাখো জনতার স্রোত। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নেতাকর্মীদের উচ্ছ্বাস। 11টার দিকে 2 পুত্রবধূকে নিয়ে বিমান থেকে নেমে আসেন বেগম জিয়া। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা। আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীরা তখনও অপেক্ষায়। অবশেষে 11:10 দিকে 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দরের বাইরে গাড়িতে চড়েন বেগম জিয়া। সেখানেই হাজারো দলীয় নেতাকর্মী তাকে এক নজর দেখার জন্য গাড়ির দিকে ছুটে যান। মানব প্রাচীর তৈরি হয় বেগম জিয়ার গাড়ি ঘিরে। হাত নেড়ে তাদের অভ্যর্থনার জবাবও দেন বিএনপি চেয়ারপারসন। নেতাকর্মীদের ভিড়ে পথে পথে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বেগম জিয়ার ফিরে আসাকে দেশের ও জনগণের জন্য উল্লেখযোগ্য দিন বলে মনে করছে বিএনপি নেতারা। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। বিমানবন্দর থেকে ফিরোজার বাসভবন পর্যন্ত পুরোটা রাস্তায় ছিল জনস্রোত। ঠিক 1:25 গুলশানের বাসভবনে প্রবেশ করেন খালেদা জিয়া। 17 বছরের নির্বাসন শেষে পরিবারের সান্নিধ্য পেয়ে আপ্লুত ছিল বড় পুত্রবধূ জুবাইদা রহমান। সঙ্গে আছেন ছোট পুত্রবধূ শর্মিলা রহমানও। গাড়ি থেকে নেমে হেঁটে বাসভবনে প্রবেশ করে বেগম জিয়া। পরে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরায় নেতাকর্মীর একদিকে যেমন উচ্ছ্বসিত, অন্যদিকে আগামীর রাজনীতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই সঙ্গে রাজপথের সকল আন্দোলনে তিনি অন্যতম প্রধান অনুপ্রেরণা হয়ে সামনে থাকবে এমনই মত সকল স্তরের নেতাকর্মী সহ উৎসুক জনতার। বাংলাদেশ সময় সোমবার বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 9:30টার দিকে তাকে বহনকারী বিশেষ এয়ারলাইন্সটি লন্ডন ছাড়ে। তারপর কাতারে ঘণ্টাখানিক বিরতি দেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত তার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশের উদ্দেশ্যে রওনা দেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শিগগিরই দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এরই মধ্যে তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বিএনপিতে। ভাবা হচ্ছে তার নিরাপত্তা সহ অন্যান্য বিষয়। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হবার পর আওয়ামী লীগ শাসনামলে আর ফিরতে দেয়া হয়নি তারেক রহমানকে। আইনি জটিলতা কাটিয়ে এবার তার দেশে ফেরাকে গণতন্ত্রের নতুন এক যাত্রা হিসেবেই দেখছে বিএনপি। 2007 সালের 7 মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার করে ব্যাপক নির্যাতন চালানো হয় তারেক রহমানের উপর। ভয়াবহ ওই নির্যাতনের ঘটনায় আলোড়ন তৈরি হয় সারা দেশে। পরের বছর 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান। পরে ওই মাসেরই 11 তারিখ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় আপাতত আর রাজনীতিতে না জড়ানোর পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিজের মতামত দিয়ে গেছেন তারেক রহমান। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলে 2018 সালের 8 এপ্রিল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়
তারেক রহমানকে। এরপর থেকেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন তিনি। বিদেশ থেকেও পরিচালিত করেন দলকে। দেশের নানা সংকটেও বিদেশ থেকে অবদান রেখেছেন তারেক রহমান। জনগণের উপর সরকারের চাপিয়ে দেয়া নানা সিদ্ধান্তের প্রতিবাদ করে গণমানুষের পাশে অবস্থান নিয়েছেন তিনি। দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো পদক্ষেপের প্রতিবাদ করেছেন দৃঢ় কণ্ঠে। কিন্তু বিগত সরকারের সময় অন্তত ৭৫টি মামলায় জর্জরিত করা হয়েছে তারেক রহমানকে। বিভিন্ন মামলায় সাজাও ঘোষণা করা হয়, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। এমনকি তারেক রহমান যাতে রাজনীতিতে ফিরতে না পারেন তার সব বন্দোবস্ত করা হয়েছিল। আদালত থেকে নির্দেশনা এনে তারেক রহমানের বক্তব্য এমনকি তার ছবি প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিগত সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের ছাত্র জনতার আন্দোলনেও দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সাজা বাতিল হয়েছে, তবে এখনও কিছু আইনি জটিলতা রয়েছে। এরই মধ্যে নেতাকর্মীদের জন্য নতুন খবর, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এতে উজ্জীবিত তারা। দলের নেতারা বলছেন সব বাধা দূর করেই সামনে আসছে সুদিন। দেখুন, বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। উনি দেশে আসার বিষয়টা প্রয়োজনীয় পদক্ষেপ তিনি যথাসময়ে নেবেন। এই ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ওনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছিল, যেগুলোতে কনভিকশন হয়েছিল, প্রায় প্রত্যেকটা কনভিকশনে তিনি খালাস পেয়েছেন, একটা পেন্ডিং আছে। এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিয়েছে বিএনপি। গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে তার নিরাপত্তার বিষয়। রাজনৈতিক কার্যালয় ও বাসার বিষয়ে কাজ করছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কীভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। তা আশা করি তিনি খুব শিগগিরই প্রত্যাবর্তন করবেন। তারেক রহমান দেশে ফিরলে নতুন শক্তি তৈরি হবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে। যাত্রা শুরু হবে নতুন গণতন্ত্রের, এমনটাই মনে করছে বিএনপি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্ত সুরক্ষার জন্য নিজ স্বার্থে যার সাথে প্রয়োজন তার সাথেই যোগাযোগ রাখবে বাংলাদেশ। এতে কে কি বলল তাতে কিছু যায় আসে না, এ মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরাকান আর্মির সাথে ঢাকার যোগাযোগ নিয়ে মিয়ানমার সরকারের মতামতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান এ মন্তব্য করেন। আরও বলেন, মিয়ানমার আর্মি যখন অঞ্চলটি নিয়ন্ত্রণ করত তখন বাংলাদেশ তাদের সাথেও যোগাযোগ রাখত। আবারও নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ মিয়ানমারের সাথেই যোগাযোগ রাখবে। রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেয় সীমান্ত সুরক্ষার স্বার্থে অনানুষ্ঠানিকভাবে তাদের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। দুই পক্ষের এ যোগাযোগের বিষয়ে গত মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানায় মিয়ানমারের সামরিক জান্তা। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায়, এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটা একটা পোরাস বর্ডার, তো এর জন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় সংসদের এলডি হলে সংলাপে অংশ নিয়ে এ সংস্কার প্রস্তাব কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের কাছে হস্তান্তর করেন। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ এসব বিষয়কে প্রাধান্য দিয়ে নতুন করে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে এনসিপি। বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক শেষে ব্রিফিংয়ে সার্জিস আলম বলেন, অন্যান্য দলগুলো যদি চায় তাহলে নির্বাচনের আগে সংস্কার ও ফ্যাসিবাদের বিচার করা সম্ভব। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের মাধ্যমেই নির্বাচনের দিকে এগোতে চায় এনসিপি। তবে সেক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 2 দফা আলোচনায় 9টি প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একটা বিষয় আমরা খেয়াল করে দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে
সংস্কারের বিষয়ে কতটুকু সংস্কার অবশ্যই এই সময়কালের মধ্যে করতে হবে, সেই বিষয়ে নানা ধরনের মতপার্থক্য দেখা দিচ্ছে। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের রূপরেখা আজ আমরা ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছি। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং সংবিধানের 33-3 অনুচ্ছেদের যে প্রতিরোধমূলক আটকের যে ধারা, এই ধারাটি আমরা সংস্কার করার কথা বলেছি। ফ্যাসিবাদী কাঠামোর যে বিলোপ করতে চাই, এই বিলোপ সাধনের জন্য এই ক্ষমতার ভারসাম্যটা প্রয়োজন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অনাস্থা ভোট দেয়া যাবে, এই বিষয়টি আমরা আজকে এই জায়গায় তুলে ধরেছি। শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজন সাহা নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, নিহত সুজন সাহা ও তার দুই ভাই অঞ্জন সাহা ও চঞ্চল সাহার সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার শান্তি সাহার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। বিরোধপূর্ণ জায়গায় বেড়া দেয়া ও গাছ কাটাকে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের কাঠের আঘাতে মাথায় গুরুতর আহত হন আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজন সাহা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেয়ার পথেই মারা যান সুজন সাহা। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। ডাকাতদের ছবি সহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার 16 ঘর এলাকায় ঘটনা ঘটে। গাড়ির ড্যাশক্যাম ফুটেজে দেখা যায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছ ফেলে রাস্তা ব্লক করে রাখে সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ওই রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়িসহ যাত্রীরা। প্রথমে 4 জন ও পরে আরও 2 জন বের হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। তবে চালক দ্রুত গাড়িটি পেছনের দিকে চালিয়ে নেয়। হামলা থেকে রক্ষা পায় সবাই। শ্রীনগর থানার ওসি জানান, ঘটনার পরই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কানাডা বিক্রির জন্য নয়, সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদকর্মীদের কাছে এমন দৃঢ় ঘোষণা দেন তিনি। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য হিসেবে কানাডাকে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্তর পর ট্রাম্পের সঙ্গে নতুন প্রধানমন্ত্রীর এই প্রথম সাক্ষাৎ। কার্নি ট্রাম্পকে জানান, কিছু জায়গা কখনোই বিক্রির জন্য নয়। এদিকে ট্রাম্প কানাডাকে ভালো প্রতিবেশী উল্লেখ করে যে কোনো মূল্যে দেশটিকে শত্রুর হাত থেকে রক্ষা করার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।